ইভান ছাদের নিচে তাকিয়ে দেখে ইনায়ার শরীর রক্তাক্ত হয়ে গেছে। সেটা দেখে ইভানের মনে মায়া হয় না, বরং ও ছাদ থেকে চলে আসতে চায়। তখন নাতাশা তার হাত ধরে ফেলে। নাতাশা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উঁচু গলায় কথা বলে। ভাইয়া, তুমি কি করলে এটা? ইনায়াকে ধাক্কা দিলে কেন? ও ছাদ থেকে পড়ে গেছে, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও হয়তো মরে যাবে। নাতাশার কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে মনের তৃপ্তি নিয়ে বোনকে উদ্দেশ্য করে বলে, দেখ নাতাশা, তোর ইনায়া আমার কেউ হয় না, তাই ওর শরীর থেকে রক্ত বের হোক বা ও মরে যাক, তাতেও আমার কোনো কিছু যায় আসে না। ইভান কথা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নাতাশার রাগ হচ্ছে নিজের ভাইয়ের ওপর, কিন্তু এখন রাগ দেখালে হবে না, বরং ইনায়াকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে দিয়ে সবাইকে ডাকতে থাকে। নাতাশা তাড়াতাড়ি করে মা বাবাকে সবাইকে ডাকতে বলে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। অনুরা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পরিবারের নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যায়। অনুরা বেগম তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নিচে নেমে আসে। অনুরা বেগম নিজের মেয়েকে এত তাড়াহুড়ো করতে দেখে অবাক হয়ে যায়। অরুণা বেগম বলে, কি হয়েছে নাতাশা? এমন করে চিৎকার করে সবাইকে জোরে জোরে ডাকছো কেন? কি হয়েছে? নাতাশা এত দ্রুত নিচে আসার কারণে সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না, বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নাতাশা কান্না করে দিয়ে বলে, আম্মু, আম্মু, ইনায়া। কি হয়েছে ইনায়ার? ইনায়া কোথায় নাতাশা? আম্মু, আম্মু, ইনায়া ছাদ থেকে পড়ে গেছে। হোয়াট? অরুণা বেগম যে কি বলবে সেটা বুঝতেই পারছে না। তবে নাতাশা দৌড় দিয়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। ইনায়া যেখানে পড়ে গেছে সেখানে যায় নাতাশা। এরপর বাড়ির গার্ড, দারোয়ান সবাইকে ডাক দেওয়া হয়। নাতাশা গিয়ে ইনায়ার মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরত রক্ত পড়ছে। তবে চেহারার কোনো সমস্যা হয় নাই, কারণ এই কাজগুলো আসল না, বরং আমাদের ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচু অবস্থা, যার জন্য ইনায়ার শরীরে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। অরুণা বেগম সেখানে এসে উপস্থিত হয়। নাতাশার কোলে সে ইনায়ার রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মিলন সাহেবের কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে। এরপর বলে, দারোয়ান ও সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। অরুণা বেগম চারপাশে কি ঘটেছে উনি তাই ভুলে গেছে, শুধু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছে। মিলন সাহেব ডক্টরকে কল দেয়। ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডক্টরের সাথে কথা বলে। তারা বাড়িতে আসে। ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু করে দেয়। অনুরা বেগম বাড়ির ভিতরে আসে। এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞাসা করে, ডক্টর, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে ডক্টর? চৌধুরী বাড়ির পারিবারিক ডাক্তার উনি, তাই সব ঘটনা ওনার জানা। অনুরা বেগম যে ইনায়াকে কত ভালোবাসে সেটা ওনার অজানা নয়। তবে এখন যা অবস্থা, ডক্টর কিছু বলতে পারছে না। ইনায়ার শরীরে কাঁচের টুকরো ঢুকে আর এত উপর থেকে পড়ে যাওয়ার ফলে সে অনেক বেশি সমস্যা হয়ে গেছে। তবে ডক্টর সান্ত্বনা দিয়ে বলে, ম্যাম, টেনশন করবেন না, ইনায়া ঠিক হয়ে যাবে। দেখেন, উপরওয়ালা কখনো আপনার মেয়েকে আপনার কাছ থেকে দূরে করবে না, ওনার উপর বিশ্বাস রাখেন। অনুরা ম্যাম, ডক্টরের কথা অনুরা বেগম পছন্দ হয়েছে, তবে উনি কোনো শিওর করে বলতে পারলো না মেয়ে সুস্থ হয়ে যাবে। মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে। ইনায়া যে অরুণা বেগমের জন্য সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মিলন সাহেবেরও ভীষণ কষ্ট হচ্ছে, তবে শক্ত থাকতে হবে, পরিস্থিতি সামলে রাখতে হবে, কারণ উনি যদি দুর্বল হয়ে যায় তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবে না। মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমের রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে, অনুরা, কিছু হবে না আমাদের ইনায়ার, শুধু একটু ব্যথা পেয়েছে, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারলো না, নিজের স্বামীর বুকে মাথা রেখে অঝরে কান্না করে দেয়। মিলন সাহেব নিজেরও কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলেই কান্না করতে পারে? মিলন সাহেবকে জড়িয়ে ধরে অনুরা বেগম বলে, মিলন, ইনায়ার কিছু হলে আমি বাঁচবো না। ও আমার মেয়ে না, বরং ও আমার কলিজা। শরীরের একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করব কি করে? মিলন, আমার ইনায়াকে আমার সুস্থ চাই। মিলন। মিলন সাহেব নিজেও ইনায়ের এমন অবস্থা সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে ইনায়াকে নিজের মেয়ের মতো করে বড় করেছে, আর আজ সেই ইনায়া তার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
বাবা হিসেবে এটা উনি কেমন করে মেনে নিবে? মিলন সাহেব বলে, আমাদের মেয়ের ক্ষতি হতে পারে না, অসম্ভব। ডক্টর ইনায়ার শরীরের ক্ষত বন্ধ করতে পেরেছে, তবে এখনো জ্ঞান ফিরে নাই। আর কোনোদিন ফিরবে কিনা তাও সন্দেহ আছে, কারণ নিচে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে আঘাত লেগেছে, যার ফলে ও হয়তো কোমায় চলে গেছে। ডক্টর রুম থেকে বের হয়ে আসে। অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞাসা করে, ডক্টর কি হয়েছে আমার মেয়ের? ও সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই, বলুন সুস্থ হয়ে গেছে ইনায়া তাই না? অরুণা বেগমের কষ্ট দেখে ডক্টর বেশ খারাপ লাগছে, তবে সত্যি ঘটনা বলা উচিত ওনাকে। ডক্টর বলে, সরি ম্যাম, আমরা ইনায়ার শরীরে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু ওনার জ্ঞান ফেরাতে পারি নাই। হয়তো মাথায় আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছে। ডক্টর কথা বলে দিয়েছে, কিন্তু অরুণা বেগমের সেটা তীরের মতো বিঁধেছে তার হৃদয়ে। ইনায়া কখনো কথা বলবে না সেটা উনি মেনে নিতে পারছে না। অরুণা বেগম বলে, আমার মেয়ে আমার সাথে আর কথা বলবে না, সেটা কি বিশ্বাস করা যায় ডক্টর? ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। ওর মুখের মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না ডক্টর। আপনার যত টাকা দরকার আপনি সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দেন ডক্টর, দয়া করুন ডক্টর। অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতে ওনাকে হবেই। ডক্টর কথাটি বলে আবার রুমে চলে যায়। অরুণা বেগম কান্না করতে করতে মাটিতে পড়ে যায়। মিলন সাহেব নিজেও কানকে বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে দু পা পিছিয়ে যান। অরুণা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না, ও আমার সাথে কথা না বলে কখনো থাকতে পারবে না, অসম্ভব। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ইনায়ার জ্ঞান ফিরে আসেনি। অরুণা বেগম অনেক কান্না করছে, এই ভেবে ইভান একবারের জন্য হলেও ইনায়াকে দেখতে আসেনি, বরং সে এতদিন নিজের বন্ধুদের সাথে দেখা করেছে, তাদের সাথে পার্টি করেছে, ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে ইভান বাড়িতে ফিরে আসছে। সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, সেখানে এক সপ্তাহ এনজয় করেছে। নাতাশা রান্না করছে, কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না। ইনায়া চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাড়ির দরজার বেল বেজে ওঠে। নাতাশা রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে। তার মন মেজাজ বেশ ফুরফুরে। নাতাশাকে দেখে ইভান বলে, সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে চল, তোকে সব দেখাবো। ইভানের হাসি মুখ নাতাশার সহ্য হচ্ছে না, সে কথা না বলে চলে আসে। ইভান পিছন পিছন আসে। ছাদ থেকে যে ইনায়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেটা এখন অবধি কাউকে বলেনি। নাতাশা কাউকে বলে নাই, তবে নিজের ভাইয়ের ওপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে, কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা ইভানের জন্য। ইভান বলে, আচ্ছা বাড়িতে মানুষ এত কম কেন? আব্বু আম্মু কোথায়? আব্বু অফিসে গেছে আর আম্মু রুমে আছে, আর ইনায়া কোমায়, ওর জ্ঞান ফিরে নাই। এই ইনায়ার কথা জানতে চাইনি আমি, ও যদি মারা যায় তাহলেও আমার কোনো কিছু যায় আসে না। ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। ইনায়াকে সে বন্ধুর মতো দেখে। ছোটবেলা থেকেই সমবয়সী হওয়ার কারণে তারা একসাথে পড়াশোনা করেছে, খেলাধুলা করেছে। আজকে ইভান তার সাথে এমন করেছে, সেটা নাতাশা মেনে নিতে পারছে না। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া, ইনায়া মারা গেলে তোমার কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মনুষ্যত্ব বলতে কিছুই নাই। আরে মানুষ তো একটা পশুকে খুন করার আগেও তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় নাই, কারণ তুমি মানুষ না, অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ছি, হ্যাঁ আমি অমানুষ, কারণ ওই ইনায়ার ওপর আমি কোনো ফিলিংস রাখি না, ওকে আমি ঘৃণা করি, বুঝছিস? ভাইয়া, তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছো, কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে। নাতাশার কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছন ফিরে তাকায়। দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে, ওনার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে। নাতাশা তাড়াতাড়ি করে মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে, কোনো কিছু দরকার তোমার? অরুণা বেগম কোনো কথা না শুনে বরং নাতাশার হাত সরিয়ে দিয়ে ইভানের সামনে গিয়ে দাঁড়ায়। ইভান ভালো করে তাকিয়ে দেখে ওনার শরীরে কোনো শক্তি নেই, মনে হচ্ছে উনি পড়ে যাবে। গলার হাড় দেখা যাচ্ছে, এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের। অরুণা বেগম বলে, নাতাশা এটা কি বলল ইভান?
তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? ইনায়া কোমায় চলে যাওয়ার পিছনে কি তোমার হাত আছে ইভান? ইভান তার মায়ের কথা শুনে অদ্ভুত রিয়াকশন দেয়। তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে, আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে আমার মারার খুব ইচ্ছা ছিল। সে বেঁচে গেছে, যদি মরে যেত তাহলে অনেক ভালো হতো। ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে দেয়। অরুণা বেগমের শরীর শক্ত করে ইভানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, যার দাগ স্পষ্ট ফুটে উঠেছে ইভানের গালে। নাতাশা নিজেও চমকে যায়। ইভান নিজের গালে হাত দেয়। আগে আরেকটা থাপ্পড় ওর গালে পড়েছিল। অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জন করে বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে। তোমার জন্য ইনায়া আজকে কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছো। তুমি একটা খুনি ইভান। আজ প্রায় 15 বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিয়েছে। অরুণা বেগমের শরীরের রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। এবার নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনায়ার জন্য মায়ের হাতে থাপ্পড় খেতে হয়েছে। আর ইভান বলে, হ্যাঁ আম্মু, আমি খুনি, ওই ইনায়ার খুনি। ওই মেয়ের জন্য আমার জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়ে গিয়েছে। ওই মেয়েকে আমি ঘৃণা করি। ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ও একটুর জন্য বেঁচে গেল। তবে পরের বার ওকে সত্যি আমি খুন করে ফেলবো। ইভানের কথা শুনে অনুরা বেগম অবাক হয়। তার ছেলে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে সেটা ভাবতেই পারছে না। 15 বছরে ইভানের রাগ কমে নাই, বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণার জন্ম দিয়েছে। অনুরা বেগম বলে, ইভান, কেন ঘৃণা করো তুমি ইনায়াকে? কি করেছে তোমার সাথে ইনায়া? আম্মু, ইনায়া আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই। ওর জন্য আজকে আমার মা বাবার কাছ থেকে দূরে সরে থাকতে হয়েছে। নিজের পরিবার থেকে 15 বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। যদি ওই ইনায়া আমার জীবনে না আসতো তাহলে এতগুলো দিন আমার দূরে থাকতে হতো না। তাই ঘৃণা করি ওকে আমি। তার জন্য কি তুমি এই ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান? হ্যাঁ করব, অবশ্যই করব। ওই মেয়েকে মেরে ফেলতে চাই আমি। ইনায়া তোমার বউ হয় ইভান। অনুরা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে, যেখানে বিয়েই আমি মানি না সেখানে ইনায়া বউ কিভাবে হয়? ইনায়া নামটাকে আমি ঘৃণা করি, ওকে দেখলেই আমার ঘৃণা লাগে। এদিকে হাসপাতালে ইনায়া চিকিৎসা হচ্ছে। ওর অবস্থা ভালো না। বিদেশ থেকে সবচেয়ে বড় বড় ডক্টর এসেছে, যার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 3 দিন আগে ইনায়ার মাথায় একটা বড় অপারেশন করা হয়েছে, যার কারণে ওর শরীর এখন সুস্থ, তবে কোমায় থেকে বের হচ্ছে না। হাসপাতাল থেকে অপারেশন শেষ করে কালকে বাড়িতে নেওয়া হয়ে আসা হয়েছে। জানালা দিয়ে মিষ্টি রোদ আসে ইনায়ার রুমে। ওর চোখ পিট পিট করে খুলতে থাকে। চোখ খুলে সে দেখে তার রুমে আছে, তবে আশেপাশে কেউ নেই। ইনায়ারা নিজের মাথায় হাত দিয়ে ধরে উঠে বসে। টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর হয়ে গেছে। মাথায় হাত দিয়ে বিছানা থেকে উঠে বসে আর কভার থেকে নিজের ফোনটা বের করে ডেস্কের তারিখ দেখে। সে দেখে চমকে যায়। ইনায়া বলে, যতদূর মনে পড়ছে আমি 1 তারিখ ছাদে থেকে পড়ে গেছি। আজকের তারিখ দেখে মনে হচ্ছে তো আমি 7 দিন অজ্ঞান হয়েছিলাম। ইনায়ার মনে পড়ে সেই দিন ছাদে থাকার সেই ছেলের কথা, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু সেই ছেলেটার পরিচয় কি? সে কেন এই বাড়িতে এসেছে? ইনায়া জানে না। আশেপাশে অরুণা বেগম বা নাতাশা কাউকে দেখতে পাচ্ছে না। ইনায়া বলে, আমার মামুনি কোথায়? ভালো বাবা কোথায়? আমি এতদিন অজ্ঞান হয়েছিলাম। নিশ্চয়ই মামুনি আমার জন্য টেনশন করেছে। আমাকে মামুনির কাছে যেতে হবে। কিন্তু মাথায় এমন ব্যথা হচ্ছে কেন? ইনায়ার মাথায় হাত দিয়ে দেওয়ালে হাত দিয়ে দিয়ে বাইরে যায়। অন্যদিকে ইভান আর অনুরা বেগমের ঝগড়া এখনো থামে নাই, বরং সেটা বেড়ে গেছে। অনুরা বেগম বলে, ইভান, তোমার আর ইনায়ার বিয়ে হয়েছে। ইনায়া তোমার বউ, সেটা তুমি ভুলে যেতে পারো না। আইনি ভাবে ইনায়া তোমার বিবাহিত স্ত্রী। আম্মু, তুমি ভুলে যেও না, ইনায়া আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুজন নাবালক ছিলাম। সেখানে আইনের কোনো বৈধতা নেই। আমাদের বিয়ে হয়েছে, তবে ইসলামিক শরিয়াতে ইনায়া আমার বউ, আর আমি সেখান থেকে ওকে আজ মুক্তি দিতে চাই। ওকে আমি তালাক দিব। আমি। অরুণা বেগম ইভানের কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে ইনায়া মাথায় প্রচন্ড ব্যথা করছে, কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চায়।
ইনায়া শুনতে পায় বাড়ির ড্রয়িং রুম থেকে মামুনির শব্দ শোনা যাচ্ছে। তাই ইনায়া সেখানে যায়। নাতাশা, অনুরা বেগম আর ইভানও প্রত্যেকেই এখন তাদের কথা নিয়ে বিজি আছে। এই জন্য সিঁড়ি থেকে কেউ নামছে কিনা খেয়াল করে নাই। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ওর মাথা দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছে। মামুনিকে দেখে সে সব ভুলে যায়। ইনায়া যখন তার মামুনিকে জড়িয়ে ধরতে যাবে তখন সেই ধাক্কা দেওয়া ছেলেটাকে দেখতে পায়। অনুরা বেগম বলে, ইভান তুমি কি এখন অতিরিক্ত করছো না? না আম্মু, অতিরিক্ত এখন করব। ইভান নিজের মায়ের কাছে যায় আর একটা দুষ্টুর হাসি দিয়ে বলে, আমি ইভান চৌধুরী, নিজের সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রী ইশিতা জান্নাত ইনায়াকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে ইনায়ের সাথে আমার ইসলামিক শরীয়তের কোনো সম্পর্ক নাই। ইনায়ার সাথে আমি সকল ধর্মের সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। ইভানের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায়। অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে ইভান হাসতে থাকে। ওর মনে আজ খুশি, অনেক খুশি। নাতাশা খেয়াল করে পিছনে ইনায়া, সেটা দেখে নাতাশা অবাক হয়ে বলে, ইনায়া